সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান ক্রাইম অ্যান্ড ফলো আপে। আপনাদের সাথে আছি আমি জে জুবায়ের। ক্ষমতার ছোঁয়া যেন আলাদিনের চেরাগ। এলাকাবাসীর অভিযোগ, ট্রাক চালক থেকে ট্রাক ব্যবসায়ী এমনই একজন গত ২০ বছরে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদে থাকা অবস্থায় কামিয়েছেন কোটি কোটি টাকা। নামে বেনামে বাগিয়েছেন বাড়ি, দখলে নিয়েছেন জমি, ২০ থেকে ৩০টি ফ্ল্যাটের মালিকানায় আছে তার নাম। রয়েছে সশস্ত্র ক্যাডার বাহিনী। নিজের চাহিদা মতো কেউ কিছু দিতে অস্বীকার করলেই তার উপর চালাতেন অমানসিক নির্যাতন। এমন সব অভিযোগ যার বিরুদ্ধে আজ সেই ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনের আদ্যপান্ত তুলে ধরব আমরা। এলাকার সমস্যার সমাধান উনি করছে যে একটা দেখাইতে পারবো, সমস্যা বাড়াইছে কমে, তার দল বল আছে, তার পাশে আমাদের সময় লাগে। এই যে এইগুলো তাড়াতে 60-এর ভিতরে মনে করেন একটা এমন অভিযোগ, অথচ ক্যামেরার সামনে তার ব্যাপারে কথা বলতে চান না কেউ। কেন? এমন প্রশ্নের উত্তর জানতে চাই মিরপুর তালতলা এলাকার ভুক্তভোগীদের কাছ থেকে। উত্তরে তারা বলেন জীবন নাশের ভয় আছে, না হয় মিথ্যা মামলার শিকার হতে হবে। যে কথা বলছে কোনো দোকানদার যদি সেই দোকানে বসে কেউ কথা বলছে, তার দোকান বন্ধ করে দিছে। যে করছে সেই মরবে, তারই হয় পুলিশের সমস্যা। পুলিশ তার কথা শুনছে। একটু ছেলে মজুমদার, হ্যালো আমি বলছি বিলাল বলে রয়েছে, এটা আমি দেখবো না, বাদ দাও। মজুমদার সাথে জায়গায় ফোন করছে, থানা পুলিশ যাবে। কে বিল্লাল উদ্দিন? এলাকাবাসী যাকে চেনে পয়রা বিল্লাল নামে। চলুন প্রথমেই তাকে পরিচয় করে দিই আপনাদের সাথে। বিল্লাল উদ্দিন মিরপুরের ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হিসেবে পদ ধরে রেখেছেন প্রায় ২ যুগ। শেরেবাংলানগর থানার তালতলা, দক্ষিণ কাফরুল, পশ্চিম শেওড়াপাড়া সহ আশপাশের এলাকায় ছিল তার ব্যাপক প্রভাব। স্থানীয়রা জানান বংশগতভাবেই তারা কানে কম শুনতেন, কিন্তু ২০০৫ সালের ২১শে আগস্ট শেখ হাসিনার জনসভায় বোমা হামলার ঘটনায় সে নিজেকে আহত বলে দাবি করে এবং তখন থেকেই কানে শোনেন না বলে প্রচার করেন বিল্লাল উদ্দিন এবং পদ বাগিয়ে নেন। ওই সমাবেশে যে ট্রাকটিকে মঞ্চ বানানো হয়েছিল তা ছিল এই ১৪ নম্বর ওয়ার্ড সভাপতি বিল্লাল উদ্দিন ওরফে পয়রা বিল্লালের। ট্রাক ছিল, বাপের একটা ট্রাক ছিল, পরে সে আর ট্রাক কিনছিল, কেনার পরে ট্রাকের ব্যবসা চলল। ২০০৮ সালে বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে তাকে আর পেছনে তাকাতে হয়নি। টাকা দিয়া কামাল আহমেদ মজুমদার টাকা দিছে, ২০ লাখ ৩০ লাখ ৫০ লাখ করে টাকা দিয়ে সভাপতি। আর মিরপুর ১৪ নম্বর ওয়ার্ড ও তার আশপাশ এলাকায় গড়ে তুলেছেন নিজের একচ্ছত্র আধিপত্য, গড়েছেন সম্পদের পাহাড়, এমনটি অভিযোগ স্থানীয়দের। আপনি একটা বাড়ি করতেছেন, মনে করেন এই ২ কাঠা জমি আপনার, ওনাকে ওনার অনুমতি ছাড়া বাড়ি করাও যাবে, যেটা তার বাহিনীর অভাব, বাহিনী যায় তারা যা জানাই সকল ব্যবসা তারা গুরু তমকখানে ব্যবসা করতেছে। তুমি জানো ফ্ল্যাট করো, ফোন দিচ্ছি আমার জানাইছো, আমার 2টা দিয়া তারপরে বাড়ি কি। কারণ আপনি কি বিল্ডিং ফেলাতে যাবেন গা? আমি না লিখে দিই, না লিখে দিই, যে যারা লিখে দিই অস্বীকার করছে, টেবিলে বয়াইছে, মাথা ঠুয়াইছে। ওই যে বড় একটা বিল্ডিং উঠতেছে না মসজিদের দক্ষিণ সাইডে, কার জায়গা বিল্লাল মেয়ে। দর্শক, আপনারা জানলেন বিল্লাল উদ্দিনের পরিচয়, তার ভয়ে তটস্থ থাকা স্থানীয়দের আতঙ্কের কথা। অভিযোগ অনুসারে আমরা প্রথমেই সরজমিনে যাচাই করে দেখতে চাই বিল্লালের সম্পত্তির কিছু অংশ, দেখাতে চাই ওয়ার্ড আওয়ামী লীগের পদ ব্যবহার করে তার অপকর্মের ফিরিস্তি। তালতলা মোল্লাবাড়ি এলাকা, দক্ষিণ পীরের বাগ, পূর্ব শেওড়াপাড়া সহ ১৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে অভিযোগ আসে বিল্লাল উদ্দিনের বিরুদ্ধে। অবৈধভাবে অত্র এলাকায় বেশ কয়েকটি ভবন, জমি, অর্ধশত ফ্ল্যাট দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আসলে কি তাই? আমরা প্রথমে যেতে চাই মিরপুর ১৪ নম্বর ওয়ার্ড তালতলা মোল্লাপাড়া এলাকায়।
সেখানে দেখা মেলে 171/1 1 নম্বরের এই অ্যাপার্টমেন্টের। এখানে বেশ কয়েকটি ফ্ল্যাটের মালিক বিল্লাল উদ্দিন। তার পেছনে 170/15 আরেকটি বহুতল ভবনে রয়েছে বিল্লাল উদ্দিনের ফ্ল্যাট, এমন অভিযোগও করেন কেউ কেউ। এই যে এইগুলো তাড়াতে এবার যাই যেখানে বিল্লাল উদ্দিন কিছুদিন পূর্বেও 224/1 তালতলা এলাকায় তার নিজ জমিতে আওয়ামী লীগের অফিস দেখিয়ে দখল রেখেছিলেন। পরে সেটি ভেঙে দোকান ভাড়া দিয়েছেন। এখানে রয়েছে বেশ কয়েকটি টিনশেড দোকান এবং মাল্টিপারপাস অফিস। বেশ কয়েক মাস আগেও এখানেই জুয়ার বোর্ড চালাতেন বলেও অভিযোগ পাওয়া যায়। ওনার নেই কোনো ব্যবসা বাকি নেই, এখন জুয়ার ব্যবসা থেকে শুরু করে সব ছিল তার। জুয়ার ভোট চালাই কামাইছে তারা কয়েকটি, পুলিশে পয়সা দিছে, পুলিশের গাড়ি এসে তার জুয়ার করে গেটের সামনে দাঁড়ায় থাকছে। তবে প্রাইম কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের নামে সুদের ব্যবসা নেপথ্যে থেকে পরিচালনা করেন বিল্লাল উদ্দিন, এমন অভিযোগ করেন স্থানীয়রা। নাই এমন কোনো ব্যবসা। এবার সন্ধান মেলে পশ্চিম কাফরুল 189 নম্বর বহুতল এই ভবনের। এটার মালিকানাও আছে বিল্লাল উদ্দিনের নাম। জানতে পারি পশ্চিম কাফরুল 166/A এই অ্যাপার্টমেন্টে রয়েছে তার দুটি ফ্ল্যাট। তবে তা বিল্লালের নয়, তার ছেলেদের। ছেলেরা পড়াশোনা করে বেশ প্রতিষ্ঠিত বলেও জানায় এলাকাবাসী। 200টা ফ্ল্যাট প্রত্যেক আইলো ওই যুগান্তর যে রিপোর্ট করছে প্রত্যেকটা প্রতিবাদ ছাপায় গেছে। আপনি আমার লগে চলেন। অভিযোগ রয়েছে তালতলা, পশ্চিম কাফরুল, পীরের বাগ, পূর্ব শেওড়াপাড়া, আনন্দবাজার এলাকায়ও বিল্লালের রয়েছে একাধিক জমি ও ফ্ল্যাট। দর্শক, ক্যামেরার সামনে অনেকেই মুখ খুলতে নারাজ হলেও কেউ কেউ কথা বলেছেন। বিল্লাল শুধু জমি, ফ্ল্যাট কৌশলে জবরদস্তি করে মালিকানায় ভাগ বসাতেন তা নয়। মদ বিরোধী রাজনীতিবিদদের দমন পীড়নে তিনি ছিলেন সিদ্ধহস্ত। স্থানীয় নেতা ও পুলিশ প্রশাসনের সহায়তায় অত্র এলাকার বিরোধীদের উপর চালিয়েছেন অকথ্য নির্যাতন। বিল্লাল উদ্দিনের অপরাধের ফিরিস্তি একটা থেকে আরেকটা ছাড়িয়ে গেছে। এবার এমনই কিছু অভিযোগ আপনাদের সামনে তুলে ধরছি আমরা। বয়রা বিল্লাল নামেই এলাকায় পরিচিত বিল্লাল উদ্দিন। তার বিরুদ্ধে মুখ খোলা মানেই নির্যাতন, মিথ্যা মামলার আসামি কিংবা এলাকা ছাড়া। ভুক্তভোগী বেশ কয়েকজন ক্যামেরার সামনে কথা না বললেও তারা জানান বিল্লাল তালতলা এলাকার স্থানীয়। সে নিজে আওয়ামী লীগ করলেও তার পরিবারের কেউ কেউ বিএনপির রাজনীতির সাথে জড়িত। তাই ভোল পাল্টে যদি ক্ষতি করে সেই ভয়ে মুখ খুলতে নারাজ তারা। সব মানুষের সন্ত্রাসী জিম্মি বানায় তখন আবার বিএনপি কি পাইছে না, সব যাবে তখন আবার সলম বদলা ফেলাইছে। বিগত 17 বছরে আওয়ামী লীগ শাসনামলে অত্র ওয়ার্ডে বিল্লাল উদ্দিন তার দোসর এবং পুলিশ প্রশাসনের সম্মিলিত নির্যাতনের কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন স্থানীয় রাজনৈতিক এই নেতা। রাজনীতির যে যোগ্যতা টোটালি ওনার নেই। নাম্বার 1, রাজনীতি করতে হলে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা এবং জেনারেল নলেজ কোনোটাই নেই। আওয়ামী লীগ তো আসলে যে দখলবাজদেরকে নেতা বানাইছেন, তার যদি পেশি শক্তি থাকে সেই নেতা। বিল্লালও সেভাবে হয়েছেন। তারা তো এসে সরাসরি পুলিশকে দেখাই দিয়েছেন বাসা। আমি রাজনীতি করি, নাসির করে, আক্তার করে, কবির করি। তা আমাদের ভাইরা কি অপরাধ করছেন? আমার মেজো ভাই কোরবানি ঈদ করলেন যে আপনি জেলখানায় হতে পারে, মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে নিয়ে গেছে। আমার বোন আসামি, এই যে বাবুল স্বেচ্ছাসেবকের আপনার সেক্রেটারি ছিল, ওর ভাইটা ইটালি চলে যাবে, হ্যাসরায় বাড়ি থেকে নিয়ে গেছে। মানে দেশ ছেড়ে যে আমাদের ভাইরা চলে যাবে বিদেশে জীবন জীবিকার জন্য, ওই সুযোগও নেই। এয়ারপোর্ট থেকেও নিয়ে আসছে, আইনা কারাগারে ঢুকিয়ে দিল। আমাকে হচ্ছে সালাউদ্দিন নিয়ে 5 দিন চোখ বেঁধে ফেলা রেখেছিল। আমাকে তো 4 বারেই চোখ বেঁধে আপনার ওই বেরিবাদে নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। তখন আমি যুবদলের সভাপতি। এটা আমাদের এই কবির হোসেন মিল্টন, ওরা চোখ বেঁধে ওই দেখাও দেখি, এই যে গুলি করে ওর হাত মেলার মাঠে নিয়ে, ওর হাতে এখন রড ঢুকানো। ব্যবসা বাণিজ্য আমাদের কারণে সব দখল হয়ে গেছে। ওর কারখানা ছিল, এটা দখল হয়ে গেছে। আমারটা হয়ে গেছে। ওর কোচিং সেন্টার, নাসিরের একটা কোচিং সেন্টার ছিল, দখল হয়ে গেছে। এখানে আক্তারের ওর একটা দোকান ছিল, দখল হয়ে গেছে। সবার আমরা তো ভাই আমাদের ছেলে মেয়েদের খবর নিতে পারিনি। ছেলে কখন নার্সারিতে ভর্তি হইলো, কবে মেট্রিক পাস করলো, একদিন বাবা হিসেবে তো আমরা যাইতে পারিনি। মানে কখন মেয়ে ক্লাস নার্সারি থেকে ইন্টার পরীক্ষা দিল,
ওরা দুঃখ করে বলে যে আমি বলতাম যে বলে দিবা যে বাবা নাই, মারা গেছেন। ক্লাসের বান্ধবীরা যখন বলে কী ব্যাপার তোমার বাবার দেখি না, আব্বু কেউ মানে সবাই লজ্জা দেয়, বলে দিবা বাবা নাই, কীভাবে যাব। আরও নির্যাতন অনেক। আমরা আমাদের সহযোদ্ধার মৃত্যু সংবাদ শোনার পর জায়গা যায় যেতে পারি। অত্র এলাকায় অতীতের মতো কেউ এমন কর্মকাণ্ডে জড়ালে তা প্রতিহত করবে বলে জানান স্থানীয় এই রাজনীতিবিদ। গত 17 বছর স্বৈরাচার সরকার, যারা আওয়ামী লীগের স্বৈরাচারী প্রতিনিধি ছিলেন, তারা শূন্য থেকে আজকে তারা ব্যাপক সম্পত্তির মালিক হয়েছেন, বিভিন্নভাবে দখলদারি করে, লুটতরাজ করে, চাঁদাবাজি করে, বিভিন্ন জায়গা দখল করে। এবং আমরা এই বিষয়টি নিয়ে অত্যন্ত সোচ্চার এবং আমরা চাই এই লোকগুলিকে যারা অবৈধভাবে সম্পদ অর্জন করেছে এদেরকে আইনের আওতায় এনে তাদেরকে অবশ্যই বিচার করা হবে। পাশাপাশি আমি আমার নেতাকর্মী এবং এলাকার যে সাধারণ মানুষ সবাইকে আশ্বস্ত করতে চাই যে গত 17 বছর আওয়ামী লীগ যা করেছে এখন ঠিক তার অপোজিট হবে। কোনো চাঁদাবাজি হবে না, কোনো লুটতরাজ হবে না, কোনো দখলদারি করার কোনো সুযোগ নাই। যদি এরকম কেউ করে তাহলে অবশ্যই আপনারা আইন শৃঙ্খলার বাহিনীর সহায়তা নেবেন। সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা এই সমস্যাগুলি সমাধান করতে চাই। আমরা চাই বাংলাদেশে একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি হোক এবং সাধারণ মানুষের যে প্রত্যাশা, জনগণের যে প্রত্যাশা, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা, যেই সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে এবং জনগণের কাছে জবাব দিতে থাকবে। তাহলেই আমরা একটি শান্তিপূর্ণ, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে পারবো এবং সেইখানে কোনো অবৈধ দখলদার আর কোনো থাকবে না ইনশাআল্লাহ। দর্শক, আমরা ভুক্তভোগীদের অভিযোগ শুনলাম এবং ভবিষ্যতে এমন যাতে না হয় সে ব্যাপারেও আশার বাণী শুনলাম। এবার আমরা এমন অপরাধের বিষয়ে জানতে চাইব বিশেষজ্ঞদের কাছে। দলীয় পদ পদবি ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা এবং অপকর্ম করে এমন অডাল সম্পত্তির মালিক বনে যাওয়ায় সমাজে কী ধরনের প্রভাব পড়ে এবং এ থেকে উত্তরণের পথই বা কী হতে পারে। যোগ্যতা থাকুক আর নাই থাকুক, অর্থ দিয়ে কিংবা ভিন্ন পথ অবলম্বন করে রাজনৈতিক দলের পদ পদবি পেলেই শুরু হয় প্রভাব বিস্তারের পালা। তারপর চোখ পড়ে সম্পদের দিকে। অন্যায় আর নির্যাতনের শিকার হলেও কেউ মুখ খুলতে পারে না ভয়ে। কেন? এতে সমাজে কি ধরনের প্রভাব পড়ে এ নিয়ে জানতে চাই সমাজ ও অপরাধ বিশেষজ্ঞদের কাছে। যে কোনো সরকারের ক্ষেত্রে, বিশেষ করে রাজনৈতিক দলের সরকারের সময় তাদের যেরকম ভালো কাজও থাকে, এর বাইরে যে একটা অন্ধকার কিছু কর্মসূচি আমরা দেখি, সেই অন্ধকার কর্মসূচিগুলোর দায় সহজে সেই সরকার, রাজনৈতিক দল সরকার নিতে চায় না। কিন্তু তারা এই দায়টা দুর্বৃত্ত অথবা অনুপ্রবেশকারী তাদের উপরে চাপিয়ে দিতে চায়, কিন্তু আসলে দিন শেষে সেটি চাপিয়ে তারা খুব একটা বেশি মুক্তি পায় না। কারণটা হলো যে কোনো একজন ব্যক্তি, সেটি যে কোনো পর্যায়ে হোক, ওই দলের কোনো অঙ্গ সংগঠনের সাথে যুক্ত হয়ে কোনো পদ পদবিতে এসে তিনি চাঁদাবাজি শুরু করেন, দখলদারিত্ব শুরু করেন। এখন এই চাঁদাবাজি, দখলদারিত্ব কিংবা এই অন্যায়ভাবে অন্যের সম্পদ নিজে দখল করা, ভোগ করার প্রশ্নে তিনি যে যা আহরণ করেন, যা সংগ্রহ করেন, সেটা তিনি একা ভোগ করেন না। যে বা যারা ব্যবস্থা নেবেন এই অনিয়মগুলোর বিরুদ্ধে, তাদেরও অনেকেই তাদের এই অন্যায় কর্মকাণ্ডের সঙ্গী হন, সেটি সমর্থন দিয়ে সঙ্গী হন। এই সুযোগ সুবিধা বন্টনের ক্ষেত্রে সেই সুযোগ নিয়ে তারা সমর্থন দিয়ে থাকেন। এই জায়গাগুলোতে অসুবিধাটা তৈরি হয়। যে কোনো দেশের বাস্তবতায়, বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে যেহেতু আমরা বলছি, যে কোনো দেশের বাস্তবতায় যখন অনিয়মটা নিয়মে পরিণত হয়, তখনই আসলে দেশ এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তখন এই ধরনের স্বার্থান্বেষী কিছু মহল অথবা ব্যক্তি লাভবান হওয়ার বিভিন্ন উপায় খোঁজার চেষ্টা করেন। আর আমাদের মতো দেশে সবচেয়ে বড় উপায় হলো রাজনৈতিক শক্তি, এবং এটি একেবারে স্বীকৃত যে রাজনৈতিক শক্তির কাছাকাছি যারা অবস্থান করেন, সমাজের মধ্যে তাদের একটা দাপট তৈরি হয়। তিনি জানান, তৃণমূল থেকেই অনিয়ম, অসঙ্গতি, দুর্নীতি দূরীকরণে সবার একযোগে কাজ করতে হবে। আমরা যদি সত্যিকার অর্থে একটি মানবিক বাংলাদেশের স্বপ্নে আমরা যদি সংস্কারকে সামনে রেখে এগিয়ে যেতে চাই, আমরা যদি এই সমাজ এবং দেশটাকে সকলেরই আমরা করতে চাই, তো আসলে এদেশের
যে আইন কানুনগুলো, এদেশের যে আচরণগুলো মানলে সামাজিক ভারসাম্য বজায় থাকবে, সেই আচরণগুলো এবং সেই দায় দায়িত্বগুলো কিন্তু আমাদেরকে পালন করতে হবে। রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয়ে এমন অপরাধীরা সমাজে হন লাগাম ছাড়া। জবাবদিহিতা না থাকায় সংকট আরো প্রকট হয়। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি বলে জানান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক। তার যে উত্থান, বিশাল সম্পদের মালিকানা অর্জন এবং সেটা সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়ায় দৃশ্যত, সেটি কিন্তু সম্ভব হয়েছে কিছু কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানের অবৈধ তৎপরতা, যোগসাজশ, অংশীদারিত্ব এবং সুরক্ষার মাধ্যমে। পুরো যে বলবো যে রাষ্ট্র কাঠামোতে যে মৌলিক প্রাতিষ্ঠানিক সক্ষমতা, সেটা এক ধরনের দুর্নীতির হাতে যে জিম্মি হয়ে ক্যাপচার হয়ে আছে, সেটারই একটা বলবো যে ছোট্ট দৃষ্টান্ত মাত্র আমি বলে মনে করি। তাকে এই জায়গায় নিয়ে আসার জন্য যারা ক্ষমতাবান, ক্ষমতার সাথে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট বা ক্ষমতায় অধিষ্ঠিত ব্যক্তিবর্গ, তাদের যোগসাজশ, তাদের সম্পৃক্ততা, তাদের সুরক্ষা অন্যতম উপাদান হিসেবে কাজ করেছে এবং এর সাথে যুক্ত হয়েছে তার নিজের প্রতারণামূলক বিভিন্ন পদক্ষেপ। ব্যবসার নামে এই ধরনের প্রতারণা যারা করেন, এই ব্যবসার নামে এই ধরনের অনিয়ম দুর্নীতি যারা করেন, তারা কিন্তু রোল মডেল হয়ে যাচ্ছে আমার পরবর্তী প্রজন্মের জন্য। তারা কিন্তু দেখছে এইটাই হচ্ছে যে উত্থানের সবচেয়ে বড় মাধ্যম। এখানে যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতার কোনো প্রয়োজন নাই। দক্ষতার দরকার সেটা হচ্ছে কীভাবে অপরাধ করতে হবে সেই যেটি আমাদের সব কিছুর জন্য একটা বড় ধরনের রোশনী সংকেত। আমরা শুধুমাত্র এই ব্যক্তিকে নিয়ে আলোচনা করলে তার জবাবদিহিতার দাবি করলেই চলবে না। যারা তাকে সুরক্ষা দিয়েছেন, সুযোগ করেছেন, তাদেরকে জবাব দিতে হবে। অভিযোগ অনুসারে অবৈধভাবে অর্জিত অঢেল সম্পত্তির মালিক বিল্লাল উদ্দিন, যা তিনি অর্জন করেছেন ক্ষমতার অপব্যবহার করে। সত্যটা আমরা জানতে চাই। যার বিরুদ্ধে অভিযোগ, সেই 14 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বিল্লাল উদ্দিনের কাছে। বিভিন্ন ঠিকানায় তার সন্ধানে যাই আমরা। এবার বিল্লাল উদ্দিনের খোঁজে আমরা। প্রথমে তার নিজ বাড়ি বহুতল এই ভবনটিতে যাই আমরা। খোঁজ করি বিল্লাল উদ্দিনের। দারোয়ান জানান তিনি এ বাড়িতে থাকেন না, পুরো বাড়ি ভাড়া দিয়ে অন্যত্র থাকেন। ভাড়া দিয়ে রাখছে পুরোটা? পুরোটা ভাড়া দিয়ে রাখছে? দারোয়ানের কাছ থেকে ঠিকানা নিয়ে সেখানে যাই আমরা। ওই বাড়ির একজন জানান 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর পলাতক রয়েছেন আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিন, তাই এখানকার ফ্ল্যাটও থাকেন না তিনি। বিলাল মিয়ারের পাওয়াটাই কষ্ট। ক্যামেরার সামনে কথা না বললেও পরিবারের সদস্যদের দাবি বিল্লাল উদ্দিনের বিরুদ্ধে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে আসছে দীর্ঘদিন। তিনি রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ট্রাক, রড সিমেন্টের ব্যবসা সহ প্লট ও ফ্ল্যাট কেনাবেচার সাথে জড়িত আছেন। ট্রাকের ব্যবসা ছিল, জমি বেচা কিনা করছে। আর এই বিগত 10-15 বছর ধরে করছে এই ফ্ল্যাটের ব্যবসা। 8-10 জন 3-4 জন বন্ধু মিলে শেয়ার নিয়ে একটা ফ্ল্যাট কিনে বিক্রি করে, আবার কিছু টাকা দিয়ে একটা জমি কিনে ফ্ল্যাট বিক্রি করে। এটা হচ্ছে বিজনেস। দেখা গেল 30 জন 35 জন মিলে একটা জমি কিনে এখানে একটা বিল্ডিং করে অনেকে থাকে, অনেকে বিক্রি করে দেয়। এই ব্যবসাগুলোকে কেনার পরে এখানে একটা ফ্ল্যাট নিজের আসলে টাকা দিয়ে ফ্ল্যাট করে, এটা একটা ব্যবসা। ফ্ল্যাট হওয়ার পরে ফ্ল্যাট বিক্রি করে কিছু টাকা ইনকাম। পুরো এলাকা আমার যদি 5টা ফ্ল্যাট থাকে পুরো এলাকা, তো মনে হবে কি যে পুরো এলাকাটা আমি কিনে ফেলছি। তো ওনারা সবাই ফেস হিসাবে ইউজ করে। দেখেন এলাকাটা বাড়ি হলো শেয়ার হোল্ডার মানে 30 জন। দেখা গেল কি ওনার নামটা সবার উপরে দিত, এটা ওয়ার্ড সভাপতির এখানে ইনভলভ আছে, যাতে কেউ এসে না সন্ত্রাস চাঁদাবাজি মাস্তানি করতে না পারে। ওনারা ফেস হিসাবে ইউজ করে এই জিনিসটা হয়। আর এইগুলা যাদের অভিযোগ 100 ফ্ল্যাট 200 ফ্ল্যাট, মানুষ একটা ভিত্তি থাকে। আপনাদের এত অভিযোগ থাকলে আপনারা ইনকাম ট্যাক্সে অভিযোগ দেন, দুদকে অভিযোগ দেন, ওনারা ইনভেস্টিগেট করুক, তাহলে তো আপনার সত্য মিথ্যা বের হয়ে যাবে। এছাড়া তালতলা এলাকার স্থানীয় তারা বাপদাদার আমল থেকেই ছিল কৃষি জমি। সময়ের পরিক্রমায় তালতলা এলাকা নগরায়ণ হলে জমির দাম 100 গুণ বেড়ে যায়। পৈতৃকভাবে বিল্লাল উদ্দিন পেয়েছেন রাজত্ব, এমনটি দাবি করেন পরিবারের সদস্যরা।
তালতলা 70% জমি ধ্বংসে, তালতলা 70% জমি, আর তালতলা মেন রোড থেকে সরাপড়া শুরু করে আপনার হাতের ডান পাশে বাম পাশে যত জমি দেখবেন এর 90% জ্ঞাতি গোষ্ঠী। এই সব ম্যাক্সিমাম সম্পদ এগুলো তো আগের গ্রামের সম্পত্তি ছিল, আস্তে আস্তে ডেভেলপ হয়েছে, এই হয়েছে। আমরা বিল্লাল উদ্দিনের মোবাইল নম্বর জোগাড় করি, কথা বলার চেষ্টা করি তার সাথে, তবে মোবাইলে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। এরপর অনেকভাবে চেষ্টা করেও কোনোভাবেই বিল্লাল উদ্দিনের সাথে যোগাযোগ করা যায়নি। দর্শক, বিল্লাল উদ্দিন ওরফে বয়রা বিল্লালের অর্জিত সম্পদের পাহাড় আর ক্ষমতার অপব্যবহারের অভিযোগ জেনেছি আমরা, তার আংশিক তুলে ধরেছি আপনাদের সামনে। বিল্লাল উদ্দিনের মতো এমন অনেক তৃণমূল ও শীর্ষ নেতার বিরুদ্ধে অভিযোগ জমা হয়েছে ক্রাইম অ্যান্ড ফলো আপের কাছে। পর্যায়ক্রমে অনুসন্ধান করে এমন অপরাধের সচিত্র প্রতিবেদন তুলে ধরব আপনাদের সামনে। আশা করি দুদক সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আপনার চারপাশে ঘটে যাওয়া সমাজের নানা অসঙ্গতি, অনিয়ম, অপরাধ, দুর্নীতির সঠিক চিত্র তুলে ধরবে ক্রাইম অ্যান্ড ফলো আপ। এরকম কিছু দেখলে বা জানা থাকলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে। আমাদের ইমেলও করতে পারেন এই ঠিকানায়। আজ বিদায় নিচ্ছি, তবে ফিরে আসবো আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনে রাখবেন অসঙ্গতি যেখানে, ক্রাইম অ্যান্ড ফলো আপ সেখানে।